আসসালামু আলাইকুম। আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, মানে নিউ জার্সিতে ছিলাম। নিউ জার্সি থেকে কিছুক্ষণ আগে এসছি, হাফ অ্যান আওয়ার। এখন 1টা বাজে, কিন্তু ব্যস্ততার জন্য একটা নিউজ আমি দেখিনি। মাঝামাঝি সময়ে রাতে, এখানকার সময় রাত্রে 11টার দিকে প্রথম আমি দেখলাম। পরবর্তীতে আমি জুলকারনাইনের স্যারের যে একটা স্ট্যাটাস, ওখানে একটা কমেন্ট করেছিলাম পরবর্তীতে, সরি আরও আগেই সম্ভবত। জুলকারনাইন স্যার স্ট্যাটাস দিয়েছে, সামরিক সূত্রে প্রাপ্ত হুবহু প্রকাশ করা হলো। তারিখ 20 জুলাই 2005, মিরপুর ডিওএইচএসে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অবৈধ অনুপ্রবেশ এবং ডাকাতি প্রসঙ্গে। এখানে বলতেছে যে অদ্য, মানে হচ্ছে 20 জুলাই, 3টা 15 ঘটিকায় মিরপুর ডিওএইচএস এলাকায় বাসা নম্বর, রোড নম্বর ড্যাশ এভিনিউ, প্লটের মালিক মেজর অবসরপ্রাপ্ত সাবের আলী এর 5ম তলায় ভাড়াটিয়া বোরহানের বাসায় বিএ 6287 লেফটেন্যান্ট ইফতেখার অবসরপ্রাপ্ত, যিনি 2007 সালে 34তম লং কোর্সের একটি মেডিকেল বোর্ডে আউট হন, কর্পোরেল মুকুল অবসরপ্রাপ্ত সহ 5জনকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে প্রবেশ করেন, এবং তারা নাকি যাকে খুঁজছিল তাকে না পেয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে আসছে। এর মধ্যে কি কি? মোবাইল ফোন 5টা, ডায়মন্ড জুয়েলারি, 5জন লোক ছিল, সো 5জনের কাছে 5টা মোবাইল ফোন থাকবে এটা তো শিওর। ডায়মন্ড জুয়েলারি, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, ঘড়ি 3টি, প্রসাধনী সামগ্রী, ইয়াবা ট্যাবলেট কয়েক পিস। ইয়াবা থাকা মানে সিগনেচার যে এটা একটা সেট আপ, পাসপোর্ট অন্যান্য ডকুমেন্ট। এটার সাথে আবার জাস্টিস ফর কমরেডের সে সদস্য, ওখানে ব্রিগেডিয়ার হাসান নাসির বরখাস্ত ছিল। দিস ইজ এ স্টুপিড থিং টু ডু। আপনাদের যদি মনে থাকে, অনেকের, এই সালটা আমার খেয়াল নাই, এয়ারফোর্সের সেনাপ্রধান, এয়ারফোর্স প্রধান ছিলেন একজন, স্যার নামটা আলতাফ মাহমুদ, আমার নামটা, সরি আমি নামটা বলতেছি না। তাকে যেখানে আমাদের যে ক্যাপ্টেন্স যেটা আছে এর আশেপাশে, তাকে ঘড়ি ছিনতাইয়ের অভিযোগে মানে ডিজিএফআই তাকে একটা সেট আপ করছিল, ঘড়ি ছিনতাই। বিমান বাহিনীর প্রধান, উনি একজনকে ঘড়ি ছিনতাই করেছিল। লেফটেন্যান্ট ইফতেখারকে আমি চিনি, সেনাবাহিনীতে আমি তাকে কখন দেখিনি, কিন্তু এই যে 5ই আগস্টের আন্দোলনের পরবর্তী এবং পূর্ববর্তী সে অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছে। তার সাথে আবার নাম্বার অফ টাইমস কথা হয়েছে। তার একটা স্ট্যাটাসের পরে তাকে ডিজিএফআই থ্রেট দিয়েছিল, ওইটা আবার রেকর্ড করেছে, ওইটা আবার কনক সারোয়ার ভাই ওটা শেয়ার করেছে। এর সাথে বিভিন্ন সময় আমি যেটা জেনেছি সেটা হচ্ছে, ডিজিএফআই তাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়েছে। আমি তাকে কয়েকবার এরকম ধরেছি, তুমি তো ডিজিএফআই এর কাছে যাচ্ছ, ডিজিএফআই এর কাছে যাচ্ছ। স্যার উনি আমার প্লাটুন কমান্ডার বা এরকম একটা কিছু সম্ভবত তার প্রশিক্ষক ছিল, সেখানেও আমরা ওখানে গিয়েছি, আমার বিভিন্ন জিনিস বলেছে। বাট সে সম্ভবত ডিজিএফআই যে কাজটা তাকে দিয়ে করাইতে চাইছিল সেটা করেনি। এখানে আবার নিয়ে আসছে হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের কথা। একটা জিনিস মনে রাখবেন, হাসান নাসির স্যার যখন 5ই আগস্ট হাসিনা সরকারের পতন হয়, সাথে সাথেই উনি আর হাসিন স্যার কিন্তু যত গুম খুনের ফ্যামিলি আছে সবাইকে একখানে করে ডিজিএফ এর সামনে মানে কচুক্ষেত অফিস যেটা, ওটার সামনে গিয়েছিল। গিয়ে উনার প্রেশারেই কিন্তু এই আয়নাঘর এক্সপোর্টস করতে তারা বাধ্য হয়, আর আয়নাঘরে যারা ছিল তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। না হলে হয়তোবা তারা নর্মালি যেটা করে, লাশ গুম মেরে মাছ গুম করে দিয়ে বলবে যে আমরা আয়নাঘর কিছু ছিল না। হি ইজ দ্য ম্যান। ওখান থেকে হচ্ছে ডিজিএফআই এবং জেনারেল ওয়াকারের রাগ হচ্ছে হাসান নাসির স্যারের প্রতি। স্যারকে পিএনজি করছে। তারা যে বড় সেট আগে করেছে, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। যেটা করতে সেটা হচ্ছে, সবাই এখন বর্তমানে যে সমস্ত অফিসাররা মানে হাসিনার আমলের মানে হাসিনা পন্থী অফিসার, যারা ডিজিএফআই পন্থী কচুকাতি পর্যন্ত, তারা একটা করার চেষ্টা করছে। আপনার মনে নাই কর্নেল তাহের সৈনিক অফিসার ভাই ভাই করে একটা আন্দোলন করার চেষ্টা করছে, ব্রিগেডিয়ার হাসান নাসির এরকম একটা কাজ করতেছে। হোয়ারেজ এই জিনিসটা করেছিল হচ্ছে তাদেরই লোকজন দিয়ে। আপনারা যদি মনে করে থাকেন, কিছুদিন আগে সৈনিকদের, যে আমাদের অফিসারদের মধ্যে যেরকম ডিপ্রাইভ ছিলাম এই এই হাসিনার আমলে যাদের চাকরিচ্যুত হয়েছে, তাদের এরকম সৈনিকদের একটা বড় অংশ আছে, তাদের হয়তো আমি এই ব্যাপারে ডিটেলস জানি না, কিন্তু এরাও এটা নিয়ে আন্দোলন বা এই নিয়ে অ্যাক্টিভিজম করা শুরু করেছিল। এর সাথে অ্যাকচুয়ালি হাসান নাসির স্যার, বা আমি এটা ডিটেলস জানি কি জন্য, কারণ জাস্টিস ফর কমরেড গ্রুপটার ভিতরে আমিও ছিলাম, ওই গ্রুপটার মধ্যে। ওই গ্রুপটা থেকে আমি বের হয়ে আসছি হচ্ছে প্রতিবাদ করে। কারণ এই যে
অফিসাররা ছিল, এই অফিসারদের একটা গ্রুপ ছিল যারা অ্যাকচুয়ালি নেতৃত্বে ছিল না, তারা ভলেন্টিয়ার নেতৃত্বে আসছে, এবং অ্যাকচুয়ালি যাদের অ্যাকচুয়ালি ভ্যালিড গ্রাউন্ডে না, যাদেরকে তাদের ব্যক্তিগত পার্সোনাল ডিসিপ্লিন গ্রাউন্ডে যাদের চাকরি গেছে, এদেরকে ডিজিএফআই কনভিন্স করে এদেরকে হাসান নাসির সাথে ফার্স্ট ইন করছে। তারপরে হাসান নাসির স্যার যেহেতু একটু কড়া মানুষ, যেহেতু ডিসিপ্লিনের ব্যাপারে খুব কড়া, উনি খুব স্ট্রেট ডিসিশন নিয়ে ফেলেন, তখন এটার মধ্যে অফিসারদের মধ্যে একটা গন্ডগোল পাকাইছে। তখন আমি ওখানে বলছি যে তোমরা যে হাসান নাসির স্যার হাসিনার আমলে বিডিআর পিলখানা যখন ইনভেস্টিগেশন হচ্ছে, ওখানে দাঁড়ায় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে কামরুল হাসান আইন এদের সবার সামনে দাঁড়ায় করতে বলছে যে আপনাদেরকে এখানে স্টেটমেন্ট দিতে হবে, আদারওয়াইজ আপনারা তো এটা পার্ট হতে পারেন না। নোট অফ ডিসেন্ট দিয়ে চলে আসছে, পরবর্তীতে তাকে জোর করে চাকরি। ওই সময় চোখে চোখ রেখে কথা বলছে, আর এখন আপনি আশা করতেছেন, এবং এত এই আন্দোলনের মধ্যে সবচেয়ে সক্রিয় ছিল, তাকে বলতেছেন সে ব্রিগেডিয়ার যে কর্নেল তাহেরের মতো একটা করতেছে। তাদের মেইন প্ল্যান যেটা ছিল সৈনিকদের দিয়ে এবং কিছু অফিসার হচ্ছে যাদের ডিসিপ্লিন, মানে ডিসিপ্লিন গ্রাউন্ডে চাকরি গেছে, এদেরকে লোভ লালসা দেখাইছে যে তোমাদেরকে চাকরি রিস্টেন করবো, কোনো কিছু করবো করে এদেরকে দিয়ে জাহাঙ্গীর গেটের সামনে একটা শোডাউন করছে, বুঝানোর জন্য যে এটা হচ্ছে জাস্টিস ফর কমরেড। এটাই নেতৃত্ব দিচ্ছে ব্রিগেডিয়ার হাসান নাসির, এবং তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটা সৈনিক অফিসার একসাথে যেটা কর্নেল তাহের করছিল, তাদের একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করতেছে। এটার সাথে হাসান নাসিরের কোনো সম্পর্কই ছিল না। এই জিনিসটা নিয়ে অনেক দিন ধরে, যখন এর মধ্যে আবার হাসিন স্যার, লেফটেন্যান্ট কর্নেল হাসিন, আমরা সবাই জানি ডাবল বি প্রতীক পাওয়া, তার তুমি তো বরখাস্ত আছেন এখনই, ওই বরখাস্ত কিন্তু এখনো হয় নাই। কি জন্য? কারণ তাকে দেখাচ্ছে যে হাসান নাসিরের সঙ্গ ত্যাগ করো, উনি তো করতেছেন না, উনি তো সলিড লোক। সো এই কারণে এখন জাস্ট যে কোনো ভাবে প্রচার করার চেষ্টা করছে, ওনাকে পিএনজি করছে, পিএনজি করার পরে এখন এই ফিরোজ ইফতেখারের দোষে, ফিরোজ ইফতেখারকে কেন দোষ আমি বলবো তারা সবসময় এক্সপ্লোর করে হচ্ছে যে হচ্ছে মেন্টালি একটু দুর্বল ক্যারেক্টার। আমি বলবো ফিরোজ ইফতেখার মেন্টালি একটু উইক, যেহেতু তার প্লাটুন কমান্ডার ছিল এবং তাকে দিয়ে অনেক সময় অনেক কিছু রাজি করাই ফেলছে, কিন্তু ছেলেটার মানে শেষ পর্যন্ত মাথা কাজ করে যে হ্যাঁ তাকে দিয়ে বোধহয় একটা খারাপ কাজ করেছে, সে ব্যাকআপ করে। এই কারণে তাকে, আপনি যদি নিউজটা ঠিক মতো পড়েন, যে প্রথমে তারা গেছে একটা বাসার মধ্যে গেছে, একটা চিন্তা করেন ফিরোজ ইফতেখার যদি ডাকাতি বা তারা যদি থাকতো, একটা জিনিস মনে রাখবেন, অফিসার সৈনিক মিলে একসাথে ডাকাতি করতেছে, ইটস এ রেডিকুলাস আইডিয়া। আর ফিরোজ ইফতেখারকে আমি ভালোভাবে চিনি, ফিরোজ ইফতেখার এই ক্যাটাগরির লোক না। সে এই হাসিনার আমল সার্ভাইভ করছে, চাকরি পাইছে, চাকরি গোয়েন্দা সংস্থা তার চাকরি ছাড়াই দিছে, কষ্টে আছে। আমাকে এই কষ্টের কথা সে বলছে, ডিজিএফ এর কাছে গেছে সবকিছু সেটেল করার জন্য, তাকে লোভ লালসা দেখাইছে। এরপর যদি না করে এখন তাকে ডাকাতির কেসে ফাঁসাছে। এই ডাকাতির কেসটা আপনি একটা জিনিস দেখেন, যে ডাকাতি হয়েছে মিরপুর ডিওএইচএস এলাকায়, এটা পল্লবী থানা ডিল করতেছে। যদি আমি ধরে থাকি ডাকাতি হয়েছে, তাহলে এটা কি কোনোভাবে মিলিটারির ইস্যু? এটা তো কোনোভাবে মিলিটারি ইস্যু না। মিলিটারি যেটা করবে, হ্যাঁ অবসরপ্রাপ্ত মিলিটারি জায়গায় একজন অবসরপ্রাপ্ত মিলিটারি অফিসার হয়েছে, তারা তাদের খোঁজ খবর নিয়ে রাখবে কি হয়েছে, এবং এইটা জুলকারনাইন স্যারকে দিয়ে দিবে, এটা তুমি পোস্ট করো। আর সে লিখে দিল সেনাবাহিনী থেকে যেভাবে পাওয়া হয়েছে সেইভাবেই ছাপানো হইলো। মানে এটা একটা রেডিকুলাস, এখানে তো মিলিটারির কোনো ইন্টারেস্ট থাকার কথা না। এখানে এইটাই হচ্ছে মানে কি পয়েন্ট, তারা চাচ্ছে, মিলিটারি চাচ্ছে এটাকে প্রকাশ করার জন্য বিভিন্ন জায়গায় যেন ছাপা হয়। দেখবেন জুলকারনাইন স্যারের ওই অংশ তারা যেটা ড্রাফট করে দিচ্ছে, এটাই বিভিন্ন পত্রপত্রিকায় গেছে। এখন এদের সাথে কিন্তু কেউ কথা বলতে পারতেছে না। আমি মনে করি যে ইফতেখারের সাথে কথা বললে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটা জিনিস, ওখানে পাওয়া গেছে 5টা টেলিফোন। আরে 5টা টেলিফোন তো 5 জনের কাছে 5টা মোবাইল ফোন তো থাকবেই। সোনা দানা গয়নাগাটি দিনে দুপুর 3:30টার সময়, যেখানে সে একটা মিলিটারি অফিসার মানে হচ্ছে তার সেন্স আছে কোথায় সিকিউরিটি আছে, কোথায় কি আছে, কোথায় গিয়া, এটা খুব ক্লিয়ার। এখন মনে করেন আমি একটা প্রশিক্ষিত ডাকাতির প্ল্যান করি, আমি যেহেতু গোয়েন্দা কোয়ালিফাইড, আমি কিন্তু ডাকাতির মানে কি, আমি আমার পৃথিবীতে অনেক সিচুয়েশন হয়েছে যে আমি জানি যে ওই জায়গার মধ্যে গোয়েন্দা তথ্য আছে, বিদেশে আমার হোস্টাইল কান্ট্রি আছে, আমি ওখানে ডাকাতির বেশি ওখানে প্রবেশ করি। এটার জন্য আমি যত ধরনের সেফটি আর সিকিউরিটি আমি নিব। ফিরোজ ইফতেখারের ওই ট্রেনিং আছে, সে একটা ডাকাতি করতে যাবে যেখানের মধ্যে বাংলাদেশের মধ্যে আবাসিকের মধ্যে সবচেয়ে সিকিউর জায়গা হচ্ছে ডিওএইচএস। সে ডিওএইচএস এর ওখানে যাবে, আবার গিয়া আচ্ছা আরেকটা তথ্য, গিয়া ওখানে ডাকাতি করে দিনে দুপুরে বাইরে চলে আসবে, ডিওএইচএস এর মতো জায়গায় নিজের গাড়িতে করে চলে আসবে। এই গল্পটা কি মানুষ খাবে? মানে এই গল্পটা কি বিশ্বাসযোগ্য? তারপরেও কি
একজন হারুন নামে একজন সোর্সের সাথে দেখা হয়েছে। সোর্স বলছে ওই বাসার মধ্যে অস্ত্র আছে। ওই বাসায় যদি অস্ত্র থাকে, অবৈধ অস্ত্র থাকে, ফিরোজ ইফতেখারের কি ওইটুক সেন্স নাই যে আমি তো কোন আইন শৃঙ্খলা বাহিনী না, আমি 4জন সৈনিক নিয়ে ওখানে গিয়ে রেড করবে? এই সেন্সটা তো তা আছে। সো এই জিনিসটা হচ্ছে ডিজিএফআই এর একটা প্লে। এখানে মেইন প্লে ফিরোজ ইফতেখার না, এখানে মেইন টার্গেট ফিরোজ ইফতেখার না, মেইন টার্গেট হচ্ছে হাসান নাসির স্যার। ওকে দিয়া কোনো একটা প্রেশার দিয়া হাসান নাসির স্যারের একটা স্টেটমেন্ট দেওয়া হবে। সো আমরা কোথায় স্বাধীন হয়েছি? আমরা স্বাধীন হই নাই তো। এই যদি প্রফেসর ইউনূস সরকার যদি এইটুক না বুঝে যে আপনি এখন যে দেশটাকে ঠিকমতো চালাতে পারতেছেন না, প্রতিটা জায়গার মধ্যে বাধা হচ্ছেন, কারণ হচ্ছে এখনো সেই কচুক্ষেতি, এখনো সেই এনএসআই, এখনো জেনারেল ওয়াকার ওই হাসিনার ইয়াতে কাজ করতেছে, যারাই এই 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 ডিজাইনটার বাইরে সরাসরি থ্রেট তাদের এগেস্টে। আমি আরেকটা যে ইয়া বলিনি, এখন দেখবেন এরা প্রতিটা জায়গার মধ্যে এগুলো ইয়া করতেছে, আর যত কিছু আছে ইভেন সাম সার্ভিং অফিসার ওখানে ইয়া কমেন্ট করতেছে। আমি যখন ওইটার উত্তর দেই তখন বলে, স্যার জানেন তো আমি তো সার্ভিং অফিসার, আমি লিখতে পারবো না। আরে বেটা, তুই সার্ভিং অফিসার তুই ওই পর্যন্ত লিখছিস কি জন্য? যে জিনিসটা ইউ ক্যানট ডিফেন্ড। এটা হচ্ছে সমস্ত কিছু সার্ভিং। এর আগে আপনারা দেখছেন ভাই, যে নূরের কেস দেখছেন, তাকে ডিজিএফআই আইনা গিয়ে ফান্দের মধ্যে ফালাইছে। সো এখন সার্ভিং মিলিটারি অফিসার যারা আছে, তাদের সার্ভিং অফিসার তো এখানে কোনো ইন্টারেস্ট নেওয়ার কথা না। ইফতেখার যদি ডাকাতি কইরা ধরা পড়ে, তার কোনো ইয়া না। ওখানে দেখি আমার কমেন্টের নিচে এক অফিসার, সার্ভিং অফিসার ওখানে কমেন্ট লিখছে, তার তো ওখানে করার কথা না। সো এই সরকার যেটা করতেছে, জেনারেল ওয়াকার যেটা করতেছে, জাস্ট রিডিকুলাস। এখনো সেই আওয়ামী হাসিনা এবং তাদের ইচ্ছা মতো সবকিছু কন্ট্রোল করার জন্য ওই যেরকম বিমান বাহিনী প্রধানকে ঘড়ি ছিনতাইয়ের মামলায় ফাঁসিয়েছিল, সেম একই টাইপ তার গল্প। এবং এরা একটা গল্প বানানোর জন্য যে একটা নতুন ইনগ্রেডিয়েন্ট তৈরি, ওইটাও তাদের মাথার মধ্যে নাই। সেই আগের পুরানো গল্প নিয়ে যে এরা ডাকাতি করতে গেছে, ডাকাতি করার সময় জনগণ তাকে ধরছে, এবং মিলিটারি এটার রিপোর্ট বানায় সাথে সাথে জুলকারনাইন স্যারকে পাঠিয়ে দিছে। বি ক্লিয়ার, জুলকারনাইন স্যার ইজ এ পেইড এজেন্ট অফ ডিজিএফআই। সে সেনাপ্রধানের নামে একটা কথা বলে, বইলা কিছুক্ষণ পরে আবার ডিলিট করে দেয়। আবার একটা ছোট জিনিস বলি, জুলকারনাইন স্যার তো যে ইয়ানিয়া কি বলে, শেখ হাসিনার আমলে যে ভূমিমন্ত্রী ছিল, তার 350 বাড়ি আছে, এই আছে, হ্যাঁ বাড়ি আছে, এটা নিয়ে একটা বিশাল রিপোর্ট করলো, ভেরি গুড। আমি আগে মেসেজ দিলে উত্তর দিত, আমি তো তাকে আনফ্রেন্ড করেছিলাম। আমি তাকে মেসেজ দিছি যে গুড মর্নিং ব্রাদার, তো এখানে এখানে যে ওই ইয়াটা আছে, তাকে এখন ফ্লোরিডায় দেখা গেছে, কোনো উত্তর নাই ওর। সো ফ্লোরিডা পালায় আসছে লোকজনকে ম্যানেজ করে, ওকেও ম্যানেজ করছে। সো এই সমস্ত কচিক্ষতি লোকজনের কথা আর বিশ্বাস যায় না। দিস ইজ দ্য হাই টাইম। এবং প্রফেসর ইউনূস কখন বুঝবে যে জেনারেল ওয়াকার যতদিন থাকবে এই সমস্ত এনার্কি চলতেই থাকবে। ব্রিগেডিয়ার হাসান নাসিরের মতো একজন দেশপ্রেমিক লোকের পিছনে এদেরকে লাগায় রাখবে। সে এখন ফিরোজ ইফতেখার ইজ নট দ্য টার্গেট হচ্ছে হাসান নাসির স্যার। তাদেরকে ঘুটা দিয়ে, এদের দিয়ে একটা এমন একটা কেস বলা হাসান নাসির স্যারকে দেখবেন যে অ্যারেস্ট করানোর একটা চেষ্টা করবে, আমি যেটা অ্যাজিউম করি। কারণ তাদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। প্রফেসর ইউনূস যদি জেনারেল ওয়াকারকে না সরায়, এই যারা এই গুম খুনের সাথে জড়িত এগুলা না সরায়, যারা পিনাকিদার তো একটা ইয়া দেখেছেন যে ডিজিএফআই ওই এর সরি ডিজি বিজিবি কয়েকদিন আগেও বলছে যে সন্ত্রাসীদেরকে গুলি করতেছে, তার আন্ডারে রেদওয়ান গুলি করছে, আর এখন একদম ভালো মানুষ হয়ে গেছে, এখনো রয়ে গেছে। সবাই চেঞ্জ হয়েছে, বিজিবি চেঞ্জ হয়, 9 ডিভিজিওসি চেঞ্জ হয় নাই, জেনারেল ওয়াকারের কন্ট্রোলের মধ্যে আছে। আমার কথা হচ্ছে, মানে এখন আমি একটা সময় চাইতাম যে প্রফেসর ইউনূস থাকেন, 4-5 বছর থাকেন, আমার কোনো সমস্যা নেই। বাট আপনি এখন দেশের কিছুই কন্ট্রোল করতে পারতেছে না, জেনারেল ওয়াকারকে কন্ট্রোল করতে পারতেছে না, আপনার আন্ডার গোয়েন্দা সংস্থাগুলো কন্ট্রোল করতেছে। আল্লাহ দিয়ে এখন জাস্ট ভোট দিয়া, একটা নির্বাচন দিয়া বিদায় হন। আরেকটা জিনিস বলে রাখি, এই জেনারেল ওয়াকারের আন্ডারে যখন এই নির্বাচনও যখন হবে, এই নির্বাচন সুষ্ঠু হবে না। এই নির্বাচনের মধ্যে এনার্কি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, এবং ওইটাই হচ্ছে ভারতের প্ল্যান। দুর্বল বাংলাদেশে একটা দুর্বল সরকার তৈরি করবে এবং এমন একটা সেন্ড করবে, আপাই ভালো ছিল। এখন আমি যেটা বুঝতেছি, প্রফেসর ইউনূস যদি জেনারেল ওয়াকার, ছুপ্পু এই গুমকারীগুলোকে না সরে, তাহলে আপনাদেরকে ওই আপার দিনে চলে আসতে হবে। আলহামদুলিল্লাহ দেশ থেকে চলে আসছি, কিন্তু তারপরেও মানে মনের ভিতরে দেশের জন্য ইয়া কাঁধে দেখেই এই কথাগুলো বলতেছি যে দেশকে আগের মতো যদি আসতে চান, জেনারেল ওয়াকারকে সরাইতে হবে। না হলে ভালো ভালো লোকদেরকে এরকম টিএনজি করবে। উনি না হয়, ওনাকে না হয় পিএনজি করছে, আমি তো 2019 সাল থেকে পিএনজি আছি। আমি তো কোনো ক্যান্টনমেন্টের গন্ডগোল পাকানোর চেষ্টা করতেছি না। হ্যাঁ, আপনার নামে বলতেছি, এটা হচ্ছে পার্সোনাল জিনিস, আপনার নামে আমি বলতেছি, এটা আমার ইয়া কি বলে, ফ্রিডম অফ স্পিচ।
ব্যক্তিগত জিনিসের জন্য আপনি আমার যে পিএনজি অবশ্যই এটা তো কিছু আসে না, পিএনজি তো আপনি সরান নাই, আরো অনেক অফিসার আছে পিএনজি, ওদেরটা আপনি সরাইছেন, কিন্তু আবার নতুন করে হাসান নাসির স্যারকে পিএনজি করছেন। এটা অনৈতিক। আপনি রেডি থাকেন, এই পিএনজি নিয়ে আমরা আদালতে যাব ইনশাল্লাহ। সবাইকে বলে রাখতেছি, ফিরোজ ইফতেখার, আমরা তোমার সাথে আসি। তোমাকে কোনো প্রেশার দেওয়ার জন্য এই ডিজিএফআই কজু খেতি কেউ যেন তোমাকে দিয়ে কোনো ভুল স্টেটমেন্ট দেওয়াতে না পারে। ধন্যবাদ।